স্বাগত নিউজ 24 সংবাদে। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সংবাদ শিরোনামগুলি, এবারে পুরো খবর। সরকারি চাকরি আইন সংশোধন অধ্যাদেশ বাতিলের দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ করেছে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। সকাল থেকে এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। সচিবালয়ের বাদামতলা থেকে বিক্ষোভ কর্মসূচি শুরু করে 1 নম্বর গেট হয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আসেন তারা। এ সময় শত শত কর্মচারীরা এই অধ্যাদেশ বাতিলের জন্য স্লোগান দিতে থাকেন। নতুন অধ্যাদেশ বাতিল না হলে আগামীকাল থেকে তারা সচিবালয়ে আসবেন না বলেও হুঁশিয়ারি দেন। সরকারের দৃষ্টিকোণ থেকে যাই হোক না কেন, আমরা কর্মকর্তা কর্মচারী হিসেবে আমাদের কাছে এটা কালো আইন। এই আইনটা তো আমাদের জন্য খুব কঠিন হয়ে গেল না? আমাদের সমস্যা থাকতেই পারে, আমাদের অসুবিধা হতেই পারে, সেক্ষেত্রে কোনো কারণ ছাড়া আপনি আমার চাকরি খেয়ে ফেলবেন। উনি কালকে সারাদিন আইন মন্ত্রণালয়ে বসে থেকে এই গেজেট নোটিফিকেশন করে রাতের বেলায় আমাদেরকে পাঠিয়ে দিয়েছে। এই উনি দ্বিচারিত করেছেন। দর্শক, সচিবালয়ের সবশেষ খবরাখবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহনাজ ইয়াসমিন। ইয়াসমিন, সচিবালয়ের এখনকার পরিস্থিতি কি, আন্দোলনকারীরা কি বলছেন, একটু বিস্তারিত জানতে চাচ্ছি আপনার কাছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে 1979 সালে একটি আইন ছিল, সরকারি কর্মকর্তা কর্মচারী আইন। সেই আইনটি 2018 সালে আওয়ামী লীগ সরকার কিছুটা শিথিল করেছিল। সেই শিথিলতার জায়গায় ছিল যে কোনো সময় সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি তারা শৃঙ্খলা ভঙ্গ করেও তাহলে তাৎক্ষণিকভাবে তাদের হয়তো শাস্তি হবে না, তাদেরকে বরখাস্ত করা হবে না, তাদেরকে চাকরি থেকে অব্যাহতিও দেওয়া হবে না। এই কয়েকটা ধারা সংশোধন করে 2018 সালে আইনটি সংশোধন হয়েছিল। কিন্তু আমরা দেখেছি 5 আগস্টের পরে এই সচিবালয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভিতরে নানা ধরনের আন্দোলন বিক্ষোভ শুরু করেছিল। ক্ষোভ থেকে তারা জনপ্রশাসন মন্ত্রণালয় ঘেরাও করেছিল, বিভিন্ন আইন মন্ত্রণালয় ঘেরাও করেছিল, এবং তখন থেকে আমরা শুনতে পেয়েছিলাম যে জনপ্রশাসন মন্ত্রণালয়ে তাদের কাছে কিছু প্রমাণ থাকা সত্ত্বেও কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে তাদের শাস্তি দেওয়ার মতো কোনো সুযোগ তারা পাচ্ছিলেন না। সে কারণ আইনটি 2018 সালে সংশোধনের পরে সেরকমভাবে সরকারের হাতে কোনো শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোনো কর্মচারীর বিরুদ্ধে যদি শাস্তি তাৎক্ষণিকভাবে সরকার নিতে চায় সেটা পারছিলেন না। সে কারণেই গত 1 মাস থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় এই আইনটি নিয়ে কাজ করছিলেন, কারণ এই আইনটি সংশোধন প্রয়োজন এমন একটি প্রস্তাব স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেওয়া হয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এবং জনপ্রশাসন মন্ত্রণালয় গত 1 মাস কাজ করার পর গত বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি কর্মকর্তা কর্মচারী আইন 2025 নামে এই অধ্যাদেশটি অনুমোদন করা হয়। এবং সেই যেদিন অনুমোদন হলো তার পরদিন থেকেই সচিবালয়ের যারা কর্মচারী এবং কর্মকর্তাও রয়েছেন তারা সচিবালয়ের ভিতরে আন্দোলন সংগ্রাম করছেন, বিক্ষোভ করছেন। গতকাল এই বিক্ষোভটি আসলে অনেক বড় আকারে তারা করেছিলেন। প্রায় কয়েকশো কর্মকর্তা কর্মচারী তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল, ঘেরাও করেছিল এবং বলেছিল যদি অধ্যাদেশ বাতিল না হয় এই অনুমোদন সরকারের, তাহলে তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবেন। এবং সন্ধ্যার দিকে দেখেছি আইন মন্ত্রণালয় থেকে এই অধ্যাদেশটি জারি হয়েছে আইন আকারে। এরপর থেকে তারা আজকে সকালে আবার কর্মসূচি ঘোষণা করেছেন এবং এই ঘোষণার পর আজকে তারা কর্মসূচি দিলেন। পরবর্তীতে কি করবেন, কিছুক্ষণ পর আইন উপদেষ্টা আসবেন, তার সঙ্গে দেখা করবেন। আমি একটু কথা বলতে চাচ্ছি যারা এই কর্মচারীর ভিতরে এই বিক্ষোভ কর্মসূচিতে অংশ আছেন, আপনারা কেন এই আইনটি আসলে বাতিল চাচ্ছেন? আপনাদের কি সমস্যা হবে আইনটা হলে? ধন্যবাদ আপনাকে। আসলে
আপনারা ইতিপূর্বে জেনেছেন বিভিন্নভাবেই যে আসলে এটা আমাদের ব্যক্তি স্বার্থ, বিশেষ করে দশম গ্রেড থেকে নিচের গ্রেডগুলোর জন্য 20তম গ্রেড পর্যন্ত আমাদের সবচেয়ে মারাত্মক। এতে আমাদের কর্মচারীদের ব্যক্তিগত স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে, যে কোনো ইয়েতে তাদেরকে চাকরিচ্যুতির ভয় দেখানো হচ্ছে এবং এটা হলে সেই আশঙ্কায় সুযোগ নাই। তো যাই হোক, এখন এ ব্যাপারে পরবর্তী আপনাদের কি কর্মসূচিটা ছোট করে যদি আমরা জানি, আমরা আসলে গত 2-3 দিন আগের থেকেই আমরা যখন প্রথম জানতে পারলাম তখন। ইয়াসমিন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সংস্কার কার্যক্রমে যদি সচিবালয় বাধা হয়ে দাঁড়ায় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রাম উত্তরের এনসিপির পথসভায় বক্তব্য রাখেন তিনি। দিনভর রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, রাউজান, হাটহাজারীতে পথসভায় যোগ দিবেন হাসনাত। আমরা সেই বিষয়টাই আমরা সকালে এনসিপির চট্টগ্রাম উত্তর জেলার পথসভার আনুষ্ঠানিকতা শুরু হয় নগরীর বিপ্লব উদ্যান থেকে। বক্তব্য রাখেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, সংস্কার কার্যক্রমে যদি সচিবালয় বাধা হয়ে দাঁড়ায় তাহলে জনগণকে সাথে নিয়ে কঠোর হাতে দমন করবে এনসিপি। বাংলাদেশে লক্ষ লক্ষ হাসনাত আব্দুল্লাহ রয়েছে, বেঁচে থাকতে এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। তিনি আরো বলেন, দ্রুততম সময়ের মধ্যে বিচার সংস্কার এবং নির্বাচনের রোডম্যাপ প্রকাশ নিয়ে জনপ্রত্যাশা জানতে কর্মসূচি শুরু করেছে এনসিপি। মানুষ অভ্যুত্থান পরবর্তী সময়ে নতুন রাজনৈতিক পট পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা তাদের মতামত জানাতে চায়, আমরা কি বলতে চাই সেটা তারা শুনতে চায়। আমরা মানুষের মধ্যে অপেক্ষা দেখেছি, আগ্রহ দেখেছি এবং নতুন রাজনৈতিক দল নিয়ে তাদের আগ্রহ দেখেছি। এনসিপির গণমুখী রাজনৈতিক কর্মসূচিতে খুশি তৃণমূলের নতুন নেতৃত্ব। সোমবার চট্টগ্রাম উত্তরে বেশ কয়েকটি পথসভায় অংশ নেন নেতারা। মঙ্গলবার চট্টগ্রাম শহরেও বেশ কয়েকটি পথসভা করবে এনসিপি। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, যে খুনি ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারো মায়ের বুক খালি করেছে, তার বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার অন্য কারোর উপর দায়িত্ব দিতে পারেন না। সকালে জাতীয় নাগরিক পার্টির পক্ষে নীলফামারীতে পথসভা এবং লিফলেট বিতরণ শেষে তিনি এই কথা বলেন। শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য হাজারের উপর মায়ের বুক খালি করেছে, ভাই বোনদেরকে হত্যা করেছে, ওই খুনির বিচারে বাংলাদেশে হওয়া উচিত কিনা? ওই খুনির বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার তাদের জায়গা থেকে যেন এটা চিন্তা না করে যে অন্য কারো হাতে দায়িত্ব দিয়ে চলে যাবে। বন্দুকের নলের সামনে জীবন বাজি রেখে 16 বছরের ফ্যাসিস্ট শাসক বিদায় করা জাতির বীর সন্তানেরাই আত্মহননের পথ বেছে নিয়েছেন। রবিবার চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় বিষপান করেন 4 জন। সোহরাওয়ার্দী হাসপাতালের বিছানায় থাকা তাদের মুখোমুখি হয়েছে নিউজ 24। জানান, বিভিন্ন সময় অন্যান্য রাজনৈতিক দলকে পাশে পেলেও পাননি যাদের নেতৃত্বে আন্দোলনে নেমেছিলেন তাদেরকে। এদিকে এই 4 জনের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাসুদ সুমন জানাচ্ছেন বিস্তারিত। তাদেরকে আমরা 5 মিনিট আগে জানাইছি, আমরা কিন্তু 5 মিনিট পরে আমরা কি হবে জানি না, পরে দায়ভার যেটা হবে তোমরা কিন্তু নিতে হবে। আই ডোন্ট কেয়ার, তোমরা কি করবে আমরা জানি না। মানুষের সবচেয়ে মূল্যবান সম্পদ তার জীবন, কিন্তু সোহরাওয়ার্দী হাসপাতালের বিছানায় থাকা এই বীর সন্তানদের কাছে তা সামান্য। তারা বারবার প্রমাণ দিয়েছেন নিজেদের জীবন বাজি রেখে অন্যের অধিকার আদায়ে তারা কতটা মরিয়া। স্বৈরাচার শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কেউ 1 চোখ, কেউ 2 চোখ হারিয়েছেন। তারপর কেটেছে 10 মাস। দীর্ঘ সময় পরে জাতির এই বীর সন্তানেরা রবিবার হাসপাতালেই বিষ পানে আত্মহত্যার পথ বেছে নেয়। দেশের স্বার্থে জীবন দিতে যাওয়া এই কিশোরদের কেন এই অভিমান? আহত যারা আছি আমরা হয়ে দিয়েছি লিস্ট অফ বিজনেস, আমাদেরকে সবাই নিয়ে ব্যবসা করতেছে। আমরা যেটা আশা করছিলাম তেমন কিছুই হচ্ছে না, উল্টা আমরা প্রতিনিয়তই অবহেলিত শিকার হচ্ছে।
জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা অবস্থায় বিষ খেয়ে আত্মহননের পথ বেছে নিয়েছেন এই 4 যোদ্ধা। পাহাড় সমান অভিযোগ বর্ণনা করার সময় হঠাৎ দেখা মেলে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের পরিচালকের। তার মুখোমুখি নিউজ 24-এর ক্যামেরা। না না, এই কথাটা সত্যি না, এই কথাটা সত্যি না। আমি আমার এই জায়গা থেকে এই ধরনের কথা বলার কোনো সুযোগই নাই। আমি যেটা করেছি, আমাদের একটা মেডিকেল বোর্ড আছে, এখানে একা আমার উপরে কোনো দায়িত্ব নাই। আমাদের 6 জনের একটা মেডিকেল বিশেষায়িত বোর্ড আছে, যেটা মন্ত্রণালয়ের নির্দেশে আমরা এই বোর্ডটা করি এবং এই বোর্ড নির্ধারণ করে কাকে বিদেশে পাঠালে পরে চিকিৎসার সুযোগ আছে। অভিযোগ এখানেই শেষ নয়। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর গিয়েও মিলেছে সীমাহীন অবহেলা। আমরা চিকিৎসা পাচ্ছি না, খাবারের টাকা আমাদের 1 সপ্তাহ 10 দিন হয়ে যায়, খাবারের টাকা আসে না। সিঙ্গাপুরে, তাহলে এই আমাদের উন্নত চিকিৎসা নিয়ে দিচ্ছে। বিএনপি নেতাকর্মীরা যদি এই আমাদের সাথে সাক্ষাৎ না করতো, তাহলে আমাদের খুব ক্রিটিক্যাল অবস্থা ছিল। এছাড়াও যারা এখনো চক্ষু বিজ্ঞানে চিকিৎসা নিচ্ছেন তাদেরও পাহাড় সমান অভিযোগ জুলাই আন্দোলনে নেতৃত্ব দেয়াদের বিরুদ্ধে। বৈষম্য বিরোধী যারা ছিল এখন তো তারা এনসিপি নিয়ে ব্যস্ত। সার্জিস, নাহিদ এরা তো এনসিপি নিয়ে ব্যস্ত। হাসনাত তো একসময় তো তারাই ছিল, তারাই তো ডাক দিছিল। তারা এখন কোথায়? তারা এখন তাদের দল নিয়ে ব্যস্ত। বলেন এত কিছুর পরেও দুপুর 12টা পর্যন্ত তাদের খোঁজ নেয়নি সেসব নেতারা। তবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উদ্যোগে প্রাণ সঞ্চার হয়েছে তাদের। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। সুষ্ঠু নির্বাচন আয়োজনে যত দেরি হবে দেশে তত বেশি সংকট বাড়বে, এমনটি মন্তব্য করে বিএনপি নেতারা বলছেন গণতান্ত্রিক উত্তরণে দেশে এখন নির্বাচন প্রয়োজন। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 44তম শাহাদত বার্ষিকী উপলক্ষে সোমবার তার সমাধিসৌধে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। জানান গণতান্ত্রিক উত্তরণে দেশে নির্বাচনের প্রয়োজনীয়তার কথা। আমাদের 17 বছরের যত আত্মাহুতি, যত গুম, যত নির্যাতন, যত মামলা, সবকিছু শুধুমাত্র একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আমরা আজকে অব্যাহত আছি। জনগণের যে ভোটার অধিকার, জনগণের যে দেশের মালিক, জনগণের সকল ক্ষমতার উৎস, এটা প্রতিষ্ঠা করাই এখন আমাদের মূল। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন ভোটের মাধ্যমে দ্রুত গণতন্ত্র না ফিরলে জাতীয় সংকট বাড়বে। রিফর্ম only works when you have a democratic order in the country. রিফর্ম কাজ করবে না আদারওয়াইজ। মানুষের কাছে দায়বদ্ধ সরকার হতে হবে, জবাবদিহি সরকার হতে হবে, যারা বারবার জনগণের দিকে তাকাতে হবে, জনগণের কাছে যেতে হবে। আমরা একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাই এবং এটা যত বিঘ্নিত হবে, যত দেরি হবে, তত বেশি আমাদের সংকট বাড়তে থাকবে। অগণতান্ত্রিক পদ্ধতিতে ক্ষমতায় থাকতে গণমাধ্যমকেও চাপে রাখা হয় বলে মন্তব্য করেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। নির্বাচিত সরকারের অনুপস্থিতি যত বাড়তে থাকবে, আপনি দেখবেন মিডিয়ার উপরে চাপ বাড়তে থাকবে। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। রাজনৈতিক দ্বন্দ্বেই রাজধানীর মধ্য বাড্ডায় খুন হন বিএনপি নেতা কামরুল আহসান সাধন। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করছে পুলিশ। খুনের ঘটনায় সোমবার থানায় হত্যা মামলা করেছে তার পরিবার। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত চেক করে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। রবিবার রাতে বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সাধন। সিসিটিভি ফুটেজে দেখা যায় রাজধানীর বাড্ডার গোদারাঘাটের 4 নম্বর গলিতে বসে গল্প করছেন গুলশান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক ব্যবসায়ী কামরুল আহসান সাধন। এ সময় পেছন থেকে এসে মাস্ক পরা 2 যুবক কামরুল আহসানকে লক্ষ্য করে 9টি গুলি করে। পরে ফাঁকা গুলি করতে করতে পালিয়ে যায় তারা। স্থানীয়রা উদ্ধার করে কামরুলকে হৃদরোগ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দৌড়াদৌড়ি করতেছে মানুষ, দৌড়াদৌড়ি করতেছে, তো দৌড় শুনে এদিকে দোকানদার বাইরে গেছে, এদিকে দৌড় কিরে আওয়াজটা কি, পরে শুনি কি মানুষ চতুর্দিকতে মানুষ এদিকতে 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 মানুষ পড়ছে, তো বলতেছে কি গুলি করছে গুলি করছে। বেসা গেলে শেষ 8টার মধ্যে আমরা ওই আলু ঠালু কাটি, পরে দেখলাম রাশ ওই জায়গায় শয়নি। ইন্টারনেট ব্যবসায়ী কামরুলের কখনো কারোর সাথে শত্রুতা ছিল না, জানান তার স্ত্রী। তবে ঘটনার আগে কোনো একজন মোবাইলে কল করে তাকে ডেকে নেয় বলেও জানান তিনি।
রাজনীতি করতো, নেটের ব্যবসা করতো। নেটের ব্যবসা অনেক দিন ধরে 18 সালের থেকে, কিন্তু এতদিন তো কোনো ঝামেলা হয় নাই, কোনো কিছু শুনি নাই। একজনে ফোন দিল, ফোন দিয়া বললো যে এখানে একটা দোকান আছে, কান্না মিলনের দোকান। উনি নিজেই লক লাগাইয়া, দরজার চাবি আসছিল, লক লাগাইয়া বের হয়ে গেছে। এই বের হয়ে আপনার 10 মিনিটের মধ্যেই ঘটনা হয়ে গেছে। এ ঘটনায় বাড্ডা থানায় একটি হত্যা মামলা করা হয়েছে। পুলিশ বলছে রাজনৈতিক দ্বন্দ্বে এমনটি ঘটতে পারে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য আলামত চেক করে আসামি গ্রেপ্তারে চেষ্টা চলছে। এসএসসি ফুটেজ তো সংগ্রহ করেছি, মোটামুটি তারা ইসের মধ্যে আছে, যে কারা করেছে এটা বুঝতে পেরেছি মোটামুটি। আমরা অ্যারেস্টের চেষ্টা করতেছি। একটা রাজনৈতিক সমর্থন মনে হয় আর কি। রাতেই হাসপাতালে যান ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমিনুল হক। দ্রুত সন্ত্রাসীদের গ্রেফতারে দাবি জানান তিনি। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামি খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের লিভ টু আপিলের শুনানি আগামীকাল নির্ধারণ করেছেন আদালত। সোমবার সকালে বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন 5 বিচারপতির বেঞ্চ এই দিন ধার্য করেন। এর আগে গত 1 ডিসেম্বর 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব আসামিকে খালাস দিয়ে রায় দেন হাইকোর্ট। পরে 19 মার্চ এই মামলায় সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। আসামি পক্ষের আইনজীবীদের প্রত্যাশা হাইকোর্টের আদেশ বহাল থাকবে আপিল বিভাগেও। শেখ হাসিনাকে হাজির হতে নোটিশ জারি করে পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সোমবার 2টি জাতীয় দৈনিকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। প্রসিকিউটর গাজী মনোয়ার হুসাইন তামিম জানান, সময় মতো আদালতে হাজির না হলে শেখ হাসিনা সহ 2 জনের 1 বছরের কারাদণ্ড ও 5,000 টাকা জরিমানা হতে পারে। শেখ হাসিনার একটি অডিও মন্তব্যে আদালত অবমাননার অভিযোগে তাকে ট্রাইব্যুনালে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 3 জুন 2025 তারিখে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য তারিখ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই মামলার কোনো ভিকটিমকে ভীতি প্রদান করে বা ট্রাইব্যুনালের কোনো পক্ষকে কোনো ভয়ভীতি প্রদান করে, তাহলে ট্রাইব্যুনালের আইনের 11(4) ধারা মোতাবেক সেই সকল ব্যক্তিকে 1 বছরের সাজা এবং 5 বছরের অর্থদণ্ড প্রদান করার বিধান এই আইনে রয়েছে। 4 দিনের সফরে মঙ্গলবার দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সফরে 2 দেশ 7টি সমঝোতা স্মারক সই করবে। এছাড়া বাংলাদেশ জাপানের কাছে $1 বিলিয়ন বাজেট সহায়তা চাইবে। সোমবার প্রধান উপদেষ্টার সফর নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। তিনি বলেন, আগামী 28 থেকে 31 মে জাপান সফর করবেন প্রধান উপদেষ্টা। তিনি 27 মে দিবাগত রাতে টোকিওর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। জাইকা এবং জেট্রোর সাথে স্যারের এই মিটিং খুবই গুরুত্বপূর্ণ। আজকে ফিনান্সিয়াল এক্সপ্রেসের আছেন উনি, হেডলাইন আপনারা দেখেছেন যে আমরা বাজেটারি সাপোর্ট হিসেবে জাপানের কাছ থেকে $1 বিলিয়ন চাচ্ছি। একটা বিরতির সময় হলো, সাথে থাকুন। আবারও স্বাগত সংবাদে। মূল্যস্ফীতির লাগাম টেনে জীবনে ফিরবে স্বস্তি, তৈরি হবে কাজের সুযোগ, বন্ধ হবে লুটপাট, জনগণের করের টাকা ব্যয় হবে তাদেরই কল্যাণে। আসলে বাজেট ঘিরে এমনই প্রত্যাশা সাধারণ মানুষের। বিস্তারিত রিপোর্টে। রাখাল চন্দ্রের বয়সটা 40 পেরিয়েছে আরো কবছর আগে। জীবনের অর্ধেকটা সময় পার হয়েছে রিক্সা চালিয়ে। সংসারের আয় ব্যয়ের হিসেবটা রাখেন ঠিকই, তবে সেই হিসেব আজকাল মেলে না সহজে। সারাদিনে রুজি করি 500, কিন্তু বাজার করতে গেলে 500 কোনো বাজার হয় না, সবকিছুর দাম বাড়তি। এই বাজারে যদি সবকিছুর দাম যদি কমায় দেয়, আমরা যদি খাওয়া করে বাঁচতে পারি। মানুষের কোনো কর্মসংস্থান নাই। দ্বিতীয়ত জিনিসের দাম এখন 1 টাকার জিনিস যদি আপনি 8 আনা দেন,
তাও কিন্তু খুব কষ্ট হচ্ছে। গত কবছরে মূল্যস্ফীতির চাপে পিষ্ট হয়েছে দেশের বেশিরভাগ মানুষ। তবে কর্মহীন মানুষের কষ্টটা সবচেয়ে বেশি। দেখা যাচ্ছে যে গত বছর নাকি আবার 3 লক্ষ বেকার আবাদ নতুন যুক্ত হয়েছে। তো আমরা চাচ্ছি যে বেকারত্বটা কমিয়ে আনা হয় যে কোনোভাবে। বাজেট নিয়ে গভীর চিন্তা করার মানুষও কম নয় সমাজে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফেরদৌস শাফি মনে করেন বাজেট হতে হবে বাস্তবমুখী, বাস্তবায়নটাও জরুরি। আবার কেউ কেউ বলছেন স্বাস্থ্য ও শিক্ষার মতো খাতে নজর বাড়াতে হবে সরকারকে। হাই ইনফ্লেশনের কারণে আপনার একটা সময় বাংলাদেশে নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চবিত্ত ছিল, কিন্তু এই ইনফ্লেশনের কারণে আর দুর্নীতির কারণে যারা গরিব তারা গরিব হচ্ছে, যারা বড় তারা বড় লোকে হচ্ছে। এটা বাংলাদেশের জন্য, ভবিষ্যতের জন্য খুবই একটা মানে বিপজ্জনক। যারা দৈনন্দিন কাজ করে তারপরে খাচ্ছে তারা যেন ভালো খাবার খেতে পারে, তারা আসলে বাজেট, অনেক টাকা, অনেক কিছু এগুলো বোঝে না। বাজেট নিয়ে মানুষের ভাবনা ও প্রত্যাশা হয়তো ভিন্ন, তবে প্রত্যেকের চাওয়া তাদের জীবনকে কিছুটা হলেও সহজ করবে আসছে বাজেট। বাজেটের জটিল হিসেব নিকেশে হয়তো আগ্রহী নেই অধিকাংশ সাধারণ মানুষের, তবে বাজেট ঘিরে রয়েছে অনেক প্রত্যাশা। নতুন বাজেটে সেই প্রত্যাশার হিসেব কতটা মিলবে সেটি এখন দেখার বিষয়। মরিয়ম আলিস মরিন, নিউজ 24, ঢাকা। এই ছিল সংবাদে এতক্ষণ সাথে থাকা ধন্যবাদ সবাইকে।